আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য গতকাল থেকেই আমার একটা প্রাইভেট ব্যাচ শুরু হয়েছে, বেসিক টু অ্যাডভান্স নামে, যেখানে আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে শুরু করেছি। এই সেপ্টেম্বর মাসে আমরা কোন অধ্যায়গুলো কভার করব, কি টপিকগুলো পড়ব, দ্যাট মিন্স ব্যাচ মডিউল কী হবে সেটা নিয়েই কথা বলব। একটা মাসে কতগুলো অধ্যায় কভার করা সম্ভব, এই ব্যাপারগুলো আমরা দেখব। সাথে সাথে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা তোমাদেরকে যেভাবে বিজ্ঞান শিখাই বা ফিজিক্স এবং কেমিস্ট্রি শিখাই, এটা কতটা ভুল এবং কতটা মারাত্মক। স্টুডেন্টরা যেই প্রসেসে বিজ্ঞানটা শিখছে এবং ম্যাক্সিমাম টিচার বা আমরা যেভাবে তোমাদেরকে শেখাচ্ছি, এটা কতটা প্রশ্নবিদ্ধ এবং কতটা ভুল তার কিছু নমুনা আজকে আমি তোমাদেরকে দেখাবো। এবং কিছু প্রশ্ন আমি তোমাদেরকে উত্থাপন করব, হয়তো তোমাদের মনে এই প্রশ্নগুলো কখনো আসেইনি। তার কারণ হচ্ছে আমরা ওইভাবে বিজ্ঞানটাকে তোমাদের সামনে উপস্থাপনই করতে পারিনি। চলো শুরু করা যাক। ক্লাস মডিউল বা কোর্স মডিউল বা ব্যাচ মডিউল যেটাই হোক না কেন, আমরা কি পড়ছি। যেমন এই সেপ্টেম্বর মাসে আমরা 4টা অধ্যায় কভার করব। গতি, বল, তরঙ্গ, শব্দ এবং পদার্থের অবস্থা। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা কেন এই 4টা অধ্যায় কভার করছি, প্রথমেই কেন এই 4টা অধ্যায়। তার সব থেকে বড় কারণ হচ্ছে এই 4টা অধ্যায় থেকে 4টা সৃজনশীল আসার সম্ভাবনা সব থেকে বেশি। তুমি যদি তরঙ্গ তরঙ্গ শব্দের দিকে দেখো, এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই কমন আসবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তুমি দেখতেও পারো, তুমি বিভিন্ন বিভিন্ন বোর্ডের কোশ্চেনগুলো যদি তুমি দেখো, তাহলে দেখবা যে তরঙ্গ শব্দ এবং পদার্থের অবস্থা এই দুইটা চ্যাপ্টার থেকে দুইটা সৃজনশীল হয়। সাথে সাথে এই যে আমরা সিলেক্ট করেছি এখানে গতি এবং বল, এই দুইটা থেকে অনেক সময় দুইটা বা একটা সৃজনশীল আসলে হয়ে থাকে। এই 4টা অধ্যায় সিলেক্ট করার পিছনে কারণ হচ্ছে যে যেন কম অধ্যায় পড়ে বেশি সৃজনশীল কমন ফেলা যায়। তরঙ্গ শব্দের দিকে খেয়াল করলে দেখবা যে ওটা প্রতিবারই আসছে, পদার্থের অবস্থা ও চাপ এটাও মূলত তাই। এবং গতি অধ্যায় নিয়ে তো কথাই নাই, গতি বল এগুলো তোমাদেরকে পড়তেই হবে এবং প্রতিবার দেখা যায় যে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসছে। তাহলে 4টা অধ্যায় পড়ে আমরা মিনিমাম 3টা সৃজনশীল কমন পাবো। আমি আবারও বলছি, এই সেপ্টেম্বর মাসে আমরা যে 4টা অধ্যায় কভার করব, এক মাসে প্রতি সপ্তাহে একটা করে অধ্যায় হয়ে যাচ্ছে। তো এই যে 4টা অধ্যায় পড়বো আমরা, এখান থেকে আমরা 3টা সৃজনশীল কমন পাবো। এবং এই 3টা সৃজনশীল যদি কেউ কমন পায়, সেক্ষেত্রে আর একটা বা একটা সৃজনশীল সে যদি লিখতে পারে, তাহলেই সে প্লাস পেয়ে যায় আসলে। মানে কেউ যদি 40-র অ্যান্সার করে আসে, তাহলে তার জন্য প্লাস পাওয়াটা আসলে সম্ভব। তো আমরা এই টপিকগুলো কভার করব। ডিসক্রিপশনে গেলে তোমরা এটার, যদি এটা তোমরা নিতে চাও, আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গুগল ড্রাইভ থেকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে দেখতে পারো। এটা হচ্ছে আমাদের ফিজিক্সের জন্য। এরপর হচ্ছে আমাদের ব্যাচ আউটলাইন রসায়নের জন্য, যেটা রসায়নে আমরা এই সেপ্টেম্বর মাসে মোট 5টা অধ্যায় কভার করব। পদার্থের অবস্থা ও চাপ, পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন এবং মোলের ধারণা ও রাসায়নিক গণনা। যেমন এই যে গতকাল থেকে আমাদের যেটা শুরু হয়েছে 5 সেপ্টেম্বর থেকে, সামনের মাসের অর্থাৎ অক্টোবরের 5 তারিখের মধ্যে আমরা এই কয়টা অধ্যায় কভার হয়ে যাবে। এখন কেমিস্ট্রির ক্ষেত্রে কেন আমি প্রথম থেকে নিয়েছি, কেমিস্ট্রির ক্ষেত্রে আসলে অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। কেমিস্ট্রি শুরু করলে প্রথম থেকে আসলে আমাদেরকে শুরু করতে হয়। এবং এই অধ্যায়গুলো নিয়ে আসলে কতগুলো সৃজনশীল কমন পাওয়া যেতে পারে আমরা একটু দেখি। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে ডেফিনেটলি একটা পাওয়া যাবে। এরপরে পদার্থের গঠন, পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন, এই 3টা থেকে মিনিমাম 2টা অথবা 3টা সৃজনশীল কমন পাওয়া যাবে। আমি আবারও বলছি, এটা অদ্ভুত কোনো ব্যাপার নয়, মিথ্যা কোনো ব্যাপার নয়। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা থেকে একটা পাওয়া যাবে। পদার্থের গঠন, পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন থেকে কম করে হলেও 2টা অথবা 3টা সৃজনশীল কমন পড়বে। তোমরা ভাবতে পারো এটা কিভাবে সম্ভব, বোর্ড কোশ্চেন বের করে দেখো কিভাবে সম্ভব। তাহলে আমরা যদি এই 5টা অধ্যায় কভার করতে পারি, আমরা 4টা সৃজনশীল কমন পেয়ে যাব। এবং 4টা সৃজনশীল কমন পাওয়ার মানে হচ্ছে যে তুমি A+ পেয়ে যাচ্ছ। এবং এই কারণে এটা এভাবে সাজানো হয়েছে, এই কারণে এক মাসের মধ্যে 5টা অধ্যায় আমি কভার করছি, যেন তোমাদের টেস্ট পরীক্ষার জন্য কিছুটা আসলে উপকার হয়। এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রির জন্য ব্যাচ আউটলাইন। ওকে,
এখন আসো যে বিজ্ঞান শিখবার গোড়ায় গলদ, এই কথাটা আমি কেন বললাম। আমি তোমাদের সামনে কিছু প্রশ্ন উত্থাপন করব। হ্যাঁ, ফিজিক্স থেকে কিছু প্রশ্ন উত্থাপন করব, কেমিস্ট্রি থেকে কিছু প্রশ্ন উত্থাপন করব। তোমরা সেই প্রশ্নগুলো একটু শোনো আমার থেকে, তারপর তোমরা নিজেরাই আমাকে আনসার করো যে আসলে আমি ঠিক বলছি না ভুল। আমরা কেমিস্ট্রির ক্ষেত্রে, যেমন রসায়নের ক্ষেত্রে প্রথমে বলছি আমি কিছু কথা, যে আমরা ভুলটা শিখছি কোথায় আসলে। রসায়নের ক্ষেত্রে, রসায়নে আমরা কি বলি, আমি যদি তোমাকে বলি যে কোনো একটা মৌল কেন যৌগ গঠন করে, কি বললাম যে কোনো একটা মৌল কেন যৌগ গঠন করে, তুমি কি বলবা? যে মৌলগুলো চাই অষ্টক পূরণ করতে, এটাই তো বলবা। তার মানে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে, এতে করে সোডিয়ামের অষ্টক হয়, ক্লোরিনের অষ্টক হয়। তারা অষ্টক পূরণের জন্য যৌগ গঠন করে। একটাবার কি চিন্তা হয় না যেটা রং কনসেপ্ট? তোমরা ভাবছো এটা রং কনসেপ্ট হবে কেন, এখানে ভুল কোথায়? তাই তো হচ্ছে। সত্যি একবার ভাবো তো, যে সোডিয়ামকে অষ্টক নিয়ম পড়ে গিয়েছে, নাকি ক্লোরিন অষ্টক নিয়ম সম্পর্কে জানে? মানে বিজ্ঞানীগণ যে অষ্টক নিয়ম বা দুয়ের নিয়ম লিখেছেন, এটা কি এই পরমাণুগুলো পড়ে গিয়েছে? অদ্ভুত লাগছে না ব্যাপারটা? তার মানে বিজ্ঞানীগণ যদি আজকে বলেন যে অষ্টকের নিয়ম না মেনে এখন দশমের নিয়ম মেনে যৌগ গঠন হবে, অর্থাৎ প্রত্যেকটা মৌল তাদের শেষ কক্ষপথে 10টা করে ইলেকট্রন রাখবে, সত্যিই কি সেভাবে বিক্রিয়া হওয়া শুরু করবে এখন? না। তাহলে আসলে শেখার প্রসেসটা কি? শেখার প্রসেসটাই ভুল। আমি সবসময় একটা কথা বলি যে কখনোই কখনোই বিজ্ঞানীদের কথা মতো রসায়ন চলে না, বরং রসায়ন যেভাবে চলে, রসায়ন তো প্রকৃতি থেকে সৃষ্টি, রসায়ন যেভাবে চলে বিজ্ঞান সেইভাবে সেটাকে উপস্থাপন করে। আমরা সবসময় অভিযোগ করি যে কেমিস্ট্রিতে এত ব্যতিক্রম, এত ব্যতিক্রম, এত ব্যতিক্রম। এটা ব্যতিক্রম হবে না কেন? এটা তো বিষয়টা আসলে প্রাকৃতিক, এটা বিজ্ঞানীদের ওপরে থাকছেই না। আবার একইভাবে বলা হয় যে পরমাণুগুলোকে চোখে দেখা যায় না, একেবারেই দেখা সম্ভব নয়, এটার ভর এত কম, এত কম। তারপরেও যখন তোমরা ভর লেখো, দেখা যায় ইউরেনিয়ামের ভর 235 গ্রাম লিখে বসে আছো, এবং তোমরা বলছো 235 গ্রাম। তো 235 গ্রাম কতটুকু? 235 গ্রাম হচ্ছে 1 কেজির 1/4 ভাগ। তাহলে যেই বস্তুর ভর 1 কেজির 1/4 ভাগ হবে, সেটাকে চোখে দেখা যাবে না। অথচ কখনো স্টুডেন্টরা এটা নিয়ে প্রশ্ন পর্যন্ত ওঠায় না যে যেই বস্তুর ভর এত বেশি সেই বস্তুকে চোখে দেখা যাবে না কেন। স্টুডেন্টরা কখনো এই বিষয়ে প্রশ্ন উঠায় না যে একটা মৌল কিভাবে অষ্টকের নিয়ম জানে, একটা মৌল কিভাবে দুইয়ের নিয়ম জানে, একটা মৌল কিভাবে জানে তাকে ইলেকট্রন ছেড়ে দিতে হবে, আর অন্য একটা মৌল কিভাবে বোঝে তাকে ইলেকট্রন গ্রহণ করতে হবে। এরা তো আসলে বই পড়তে পারে না। তো এই যে ছোট ছোট ব্যাপারগুলো যতদিন তোমাদের মনে না আসবে, এই প্রশ্নগুলো তোমরা যতদিন এর উত্তর খুঁজে না পাবা, ততদিন বিজ্ঞান পড়ার যে আসল মজাটা, বিজ্ঞান যেভাবে পড়তে হয়, বিজ্ঞান যেভাবে শিখতে হয়, এটা তোমরা বুঝবা না। কেমিস্ট্রি তোমাদেরকে ম্যাক্সিমাম সময় শেখানো হয় ছেলে মেয়ে এবং নিকৃষ্ট কিছু উদাহরণ দিয়ে, প্রেম দিয়ে। এগুলো ঠিক নয়, বিজ্ঞান এভাবে শেখে না। পৃথিবীর কোনো দেশে বিজ্ঞান এভাবে শেখায় না। বিজ্ঞান যেভাবে এসেছে সেইভাবেই শেখা উচিত। কেন ছেলে মেয়ে টেনে নিয়ে এসে প্রেম দিয়ে বিজ্ঞান শিখতে হবে, তোমাদেরকে রসায়ন শিখতে হবে? এটা কেমন কথা? তো কেমিস্ট্রি যখন শিখবা, তখন যেভাবে হয়েছে ব্যাপারগুলো, বিজ্ঞানীগণ যেভাবে ভেবেছেন, মৌলগুলো কিভাবে আসলে বিক্রিয়া করে, কার কথা মতো বিক্রিয়া করে, কি হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই ব্যাপারগুলো জানতে না ঘন্টার পর ঘন্টা সময়ের দরকার হয় না, 2 থেকে 5 মিনিট সময় যথেষ্ট। কিন্তু এই 2 থেকে 5 মিনিট সময় না তোমার বিজ্ঞান শেখার চিন্তাটাকেই বদলে দেবে। সুতরাং কেমিস্ট্রি যখন শিখবা, এই টিচারগুলোকে এই প্রশ্নগুলো করো যে স্যার এটা এটা কিভাবে জানতে পারে, একটা মৌলের পক্ষে কিভাবে অষ্টকের নিয়ম জানা সম্ভব। টিচারকে জিজ্ঞাসা করো, সেভাবে পড়ো। জেনে পড়ো, না জেনে পড়ো কেন অযথায়। এটা ছিল কেমিস্ট্রির ক্ষেত্রে। এরকম লাখো লাখো প্রশ্ন আছে, কিন্তু আমি সেটা করছি না। একইভাবে ফিজিক্সের ক্ষেত্রে আমি এর আগেও বলেছি, এই যে এত ইকুয়েশন নির্ণয় করা হয়, এটার কারণটা কি, কি কাজে লাগে এটা? যেমন কাজের ইকুয়েশন নির্ণয় করা হচ্ছে, বলা হচ্ছে W=Fs, এটা নাকি কাজ, ভালো কথা, কাজ। এই ইকুয়েশনটাকে কেন এভাবেই নির্ণয় করা হলো, W=Fsই কেন হলো, অন্য কিছু কেন হলো না, কখনো জানতে মনে চায় না? বা কেন একটা বস্তু কতটা কাজ করছে সেটা হিসাব করতে হবে আমাদেরকে, কেন একটা মানুষ কতটুকু কাজ করছে সেটা হিসাব করতে হবে আমাদেরকে,
কখনো এই প্রশ্নগুলো আসে না। আবার খুব স্বাভাবিকভাবেই যখন তোমরা ডিসপ্লেস, আচ্ছা সরণের সংজ্ঞা পড়ো, সরণের সংজ্ঞায় কি বলা হয়? একটা বস্তু যতটুকু পথ ভ্রমণ করছে, দিকটা বাদ দিলাম, একটা বস্তু যতটুকু পথ ভ্রমণ করছে সেটাকে সরণ বলি আমরা। বেগের সময় কি বলা হয়? 1 সেকেন্ডে যতটুকু পথ ভ্রমণ করছে। তাহলে সরণ আর বেগের মাঝে ডিফারেন্স কি আসলে? ডিফারেন্স হচ্ছে শুধু সময়ের সাথে কনসিডার করা হচ্ছে। প্রশ্ন হচ্ছে কেন? সরণ মানে হচ্ছে কোনো একটা বস্তু এখানে হয়তো ছিল, এখান থেকে সাপোজ এখানে এসেছে, আমরা এই পুরো দূরত্বটাকে কি বললাম? এই পুরো দূরত্বটাকে বললাম সরণ বা ডিসপ্লেসমেন্ট। আমার কোনো অভিযোগ নাই তাতে। কিন্তু যখনই ভেলোসিটি বা বেগের ডেফিনেশনে আসছে তখনই বলছে যে সাপোজ এখান থেকে বস্তুর এখানে যেতে সময় লেগেছে 3 সেকেন্ড, বেগের সংজ্ঞায় তারা বলছে যে 1 সেকেন্ডে যতটুকু সরণ হয় তাকে বেগ বলে। সাপোজ বস্তুটা 1 সেকেন্ডে এখানে এসেছে, তাহলে এই যে এতটুকু সরণ, এই সরণটাকে সরণ না বলে আসলে কি বলা হয়? বেগ বলা হয়। তার মানে বেগও হচ্ছে এক ধরনের সরণ। সত্যি কথা এটাই যে বেগও এক ধরনের সরণই। তাহলে কেন আলাদা করে বেগ আলোচিত হচ্ছে? রিজনটা কি আসলে? একইভাবে আমি আমার ব্যাচগুলোতে এগুলো খুবই ক্লিয়ার করে পড়ে, বাচ্চারা আমার কাছে পড়ে কেন? এই সকল কারণে রিয়েল লাইফ এক্সাম্পল থাকে, ওরা ব্যাপারগুলো বোঝে আসলে। একইভাবে যদি আমরা বলি যে কাজকে কি বলা হয়? এফএস। আচ্ছা হোক, এটা ডেফিনেশন। ক্ষমতার ক্ষেত্রে কি বলা হয়? 1 সেকেন্ডে যতটুকু কাজ করা হয়, 1 সেকেন্ডে যতটুকু কাজ করে সেটাকে মূলত বলা হয় ক্ষমতা। তো ক্ষমতাও তো আসলে কাজ, কিন্তু সময়ের রেসপেক্টে নেওয়া হচ্ছে। কেন? কখনো প্রশ্ন আসে না ভেতরে যে কাজ হচ্ছে বল প্রয়োগ করে যতটুকু সরণ হয় সেটা কাজ, আবার 1 সেকেন্ডে যতটুকু কাজ হয় সেটা ক্ষমতা। তার মানে 1 সেকেন্ডে যে কাজ, তার মানে ক্ষমতা তো আসলে কাজই, তাহলে আলাদা করে আলোচিত কেন হচ্ছে? কখনো জানতে মন চায় না, কখনো প্রশ্ন আসে না যে স্যার এটা তো আসলে একই জিনিস। আমি একটা কারণ বলছি, হ্যাঁ, আমরা আসলে কখনোই কাজের পরিমাণ দেখে বলতে পারি না সে আসলে কতটা ভালো কাজ করছে। ব্যাপারটা বোঝো নাই, তাই না? আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে আমি তোমাকে বললাম যে একজন লোক 200 ইট এখান থেকে এই জায়গায় সরিয়েছে, আর একজন লোক 50 ইট এখান থেকে এখানে সরিয়েছে। আমি যদি বলি যে তুমি কোন মানুষকে তোমার কাজের জন্য নেবে, তুমি বলবা যে 200 ইট সরিয়েছে। এটা ভুল। কেন ভুল? কারণ যে 200 ইট সরিয়েছে সে হয়তো 5 দিন যাবৎ 200 ইট সরিয়েছে, 5 দিন এসে 200 ইট সরিয়েছে। আর যে 50 ইট সরিয়েছে সে হয়তো মানে 50 ইটকে বল প্রয়োগ করে সরণ ঘটিয়েছে, দ্যাট মিনস কাজ করেছে সে। আর যে 50 ইটকে সরিয়েছে সে হয়তো 5 মিনিটে 50 ইটকে সরিয়েছে। কেউ সাপোজ 5 দিনে বা 10 দিনে 200 ইটকে সরিয়েছে, কেউ 5 দিনে 50 ইটকে মানে 5 মিনিটে বা 5 সেকেন্ডে 50 ইটকে সরিয়েছে। তাহলে বলো তো কার ক্ষমতাটা বেশি? কাকে তুমি নিবা? কার কাজ, কে ভালো কাজ করছে? ও হতে পারে কম ইট সরিয়েছে বাট কম সময়ে তো করেছে, এই জন্য সেই ভালো। আরো ক্লিয়ার হবে, আমি তোমাকে বললাম যে কোনো একটা গাড়ি, সাপোজ এই একটা গাড়ি 2000 কিলোমিটার গিয়েছে। কত কিলোমিটার? 2000 কিলোমিটার গিয়েছে। এবং এই একটা গাড়ি সাপোজ 200 কিলোমিটার গিয়েছে। এখন আমি যদি বলি কোন গাড়ি ভালো, তুমি ধরম করে বলবা যে 2000 কিলোমিটার গিয়েছে সে ভালো। নাও হতে পারে যে 2000 কিলোমিটার গিয়েছে সে হয়তো 5 দিন যাবৎ 2000 কিলোমিটার গিয়েছে, আর যে হয়তো 200 কিলোমিটার গিয়েছে সে হয়তো 2 ঘন্টায় গিয়েছে। 2 ঘন্টায় সে 200 কিলোমিটার গিয়েছে, বা 1 ঘন্টায় 200 কিলোমিটার গিয়েছে, আর ওই 5 দিন যাবৎ 2000 কিলোমিটার গিয়েছে। তাহলে এইবার বলো তো কোন গাড়িটা ভালো? যে 200 কিলোমিটার গিয়েছে সেই ভালো, কারণ কি সে কম সময়ে বেশিটা পথ অতিক্রম করেছে। দ্যাট মিনস আমরা যখন হিসাব করি টাইমের রেসপেক্টে হিসাব করি, হ্যাঁ কে কম সময়ে বেশি পথ যাচ্ছে, এই ঘটনাকেই মূলত বলা হয় বেগ। একইভাবে আমরা কাজের পরিমাণ দেখে বুঝি না ওই যন্ত্র বা ওই মানুষটা কতটা ভালো কাজ করছে। আমরা কি দেখি? টাইমের রেসপেক্টে সে কতটা কাজ করছে আমরা সেটা দেখি। এই ব্যাপারগুলো না আসলে এই বিজ্ঞান শেখার মজাটা আসলে থাকবে না তোমাদের। এই জন্য আমি সবসময় বলি বিজ্ঞান যখন শিখবা ভেতর থেকে শেখার চেষ্টা করো। এই যে সামান্য একটা ব্যাখ্যা, কত মিনিট সময় লেগেছে? বেশি না তো, খুব অল্প সময় লেগেছে, বাট তোমার চিন্তাটাকে চেঞ্জ করে দেবে। তুমি কখনো হয়তো ভাবোই নি
এমনকি কেমিস্ট্রির ক্ষেত্রেও তুমি এভাবে ভাবোনি যে অষ্টকের নিয়ম বলো, দুইয়ের নিয়ম বলো, একটা পরমাণুর ভর এত গ্রাম লেখা হচ্ছে, বা আপেক্ষিক পারমাণবিক ভর টপিকটাই কেন নিয়ে আসা হয়েছে, কি দরকার ছিল আসলে। এগুলো ভাবো, চিন্তা করো। এগুলো যখন চিন্তা করবা, ভাববা, তখন দেখবা তোমার কাছে পড়াশোনাটা খুব সহজ লাগছে, এতটা কঠিন আর লাগছে না আসলে। ওকে, ভালো থেকো তোমার সবাই। আল্লাহ হাফিজ। আর যারা 25 সালে পরীক্ষা দিচ্ছ, যদি আমার ব্যাচে ভর্তি হতে চাও, ডিসক্রিপশনে কমেন্ট সেকশনে ভর্তির বিস্তারিত পেয়ে যাবে। এবং এই ব্যাচটা আমি বলবো বেশ ভালো, কারণ তোমাদের আসলে প্রতি শুক্রবারে পরীক্ষা নেওয়া হচ্ছে, কিউএনএ সেশন থাকছে, প্রতি মাসে একটা করে মেগা এক্সাম নেওয়া হবে, এবং প্রায় 2.5 মাস বা 3 মাসের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি কাভার করিয়ে দেওয়া হবে। আমার মনে হয় তোমরা এর সাথে লেগে থাকলে খুব ভালো করবে আসলে, সিদ্ধান্ত তোমাদের হাতে। ভালো থেকো তোমার সবাই, আল্লাহ হাফিজ।